সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি লোকাল পলিটিক্স এশিয়ান টেলিভিশনের রাজনৈতিক আলাপচারিতা ভিত্তিক একটি অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি মাহবুব জুয়েল এবং আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির মজলিস শুরার সদস্য এবং আমির গাজীপুর জেলা শাখা। এবং আমার সাথে আরেকজন অতিথি আছেন হাফিজ মাওলানা আলমগীর হোসেন, উনি সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গাজীপুর ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আপনাদের এশিয়ান লোকাল পলিটিক্সে স্বাগত জানাচ্ছি। প্রথমেই ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে আমি চলে যাব। আপনি একটু আপনার রাজনৈতিক পরিচিতি, আপনি তো একজন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতিতে জড়িত আছেন, রাজনৈতিক পরিচিতি সম্পর্কে একটু বলবেন আপনার। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার রাজনীতি শুরু হয়েছে 90-এর দশকের শুরুতেই ছাত্র রাজনীতি দিয়ে। আমি শ্রীপুরেই মূলত ছাত্র জামায়াত শিবির থেকে শিবিরের রাজনীতি দিয়ে আমার শুরু। ইসলামী ছাত্র শিবির শ্রীপুরে 91 সালে আমি শ্রীপুর উপজেলা শাখার বাইতুল সেক্রেটারি, অফিস সেক্রেটারি ছিলাম। ওই সময় থেকে আমার ছাত্র রাজনীতি শুরু। আমি বাগনাটি মাদ্রাসায় যখন পড়ি, পরবর্তীতে শ্রীপুর কলেজে লেখাপড়া করি, ওই সময় থেকে শুরু। এরপর ইসলামী ইউনিভার্সিটি, সর্বশেষ ছাত্র সংগঠনে গাজীপুর জেলা সভাপতি ছিলাম 2001 সালে। 2002 সাল থেকে আমি মূলত বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম যোগদান করি এবং 2002 সালেই জামাত ইসলামের সর্বোচ্চ ফোরাম, যেটা রোকন, আমাদের জনশক্তির ক্যাডার, সেই রোকন হিসেবে উন্নীত হয় এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে শহরের দায়িত্ব পালন করেছি, জেলা সাংগঠনিক সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, জেলার আমির হন কত সালে? আমি 2016 সাল থেকে গাজীপুর জেলা আমিরের দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। একই প্রশ্ন হাফিজ মাওলানা রহমান আলমগীর হোসেনের কাছে, আপনার রাজনৈতিক পরিচিতি সম্পর্কে বলবেন আমাদের। আলহামদুলিল্লাহ, আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় 2006 সাল থেকে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, তৎকালীন নাম ছিল, এখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সংগঠন। হ্যাঁ, ছাত্র সংগঠন। কারণ মিরপুর 14 নম্বর জামিউল মাদ্রাসায় তখন আমি অধ্যয়নরত ছিলাম। তখন মাদ্রাসা শাখার সর্বপ্রথম অর্থ সম্পাদকের দায়িত্ব দিয়ে আমার রাজনৈতিক প্রোগ্রাম শুরু হয়। পরবর্তীতে কাফরুল থানার সাধারণ সম্পাদক এবং কাফরুল থানার সভাপতি, ঢাকায় রাজনীতি শুরু করেন। পরবর্তীতে ঢাকায়, তারপর মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক, সেখান থেকে গাজীপুর শ্রীপুর থানার সাধারণ সম্পাদক 2016 সাল থেকে। এখন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, শ্রীপুর থানার সভাপতি এবং গাজীপুর জেলার এখন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। জি, ধন্যবাদ। আপনারা তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুজনই আপনার দল থেকে নির্বাচন করতে চাচ্ছেন, মনোনয়ন প্রত্যাশী। তো নির্বাচন কেন করতে চান? আসলে নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব নির্বাচিত হয়, আর জনগণকে পরিচালনা করে নেতারাই। সমাজের কল্যাণের জন্যই আমরা নির্বাচন করতে চাই। আগামী দিনে বিশেষ করে আমি আমার এলাকাটাকে, অতীতে স্বাধীনতার পরে এই পর্যন্ত যে দৃশ্য চলে আসছে, মানে ইনসাফ ভিত্তিক যে একটা সমাজ প্রতিষ্ঠা হওয়া দরকার ছিল, সেটা এই 71-এর পর থেকে আজও পর্যন্ত আমরা আমাদের এলাকা আমরা লক্ষ্য করি নাই। আমরা চাই যে আগামী নির্বাচন, আপনি বলতে চান 71-এর পর থেকে এখন পর্যন্ত আপনাদের কোনো ইনসাফ ছিল না? আমি এটা এখনো মনে করি। আপনি যদি একটু পিছনে যদি যান, 71-এ দেশ স্বাধীন হয়েছিল মূলত দেশের মানুষ যেন একটা বৈষম্যমুক্ত সমাজ পায়। কিন্তু আপনি বলেন পরবর্তী যারাই দেশ শাসন করেছে, কেউই কিন্তু এই ধরনের একটা বৈষম্যমুক্ত সমাজ আমাদেরকে উপহার দিতে পারেনি। বরং যারাই নেতৃত্ব দিয়েছে পর্যায়ক্রমে তার বৈষম্য সৃষ্টি করেছে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, খুন, এগুলো যেন মানে প্রত্যেকটা রাজনৈতিক অতীতে যারা দেশ শাসন করেছে তাদের কর্মসূচির একটা অংশ ছিল। এই অবস্থা থেকে বের হয়ে এসে দীর্ঘদিন গাজীপুর 3 এলাকায় ইনসাফ ছিল না, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনি কি একমত যে গাজীপুর 3 এলাকায় দীর্ঘ 71-এর পর থেকে কোনো ইনসাফ ছিল না? এটা তো অবশ্যই একমত হইতে হবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চরমনাই, তিনি আসলে আমার ইসলামী আন্দোলন এবং আমরা ইসলামী রাজনীতি করার যে মূল উদ্দেশ্য এবং প্রার্থী হওয়ার যেই মূল উদ্দেশ্য, সেটা একমাত্র যেন এই সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতি, বিশেষ করে আমাদের বাংলাদেশের কমন যে সমস্যা দুর্নীতি, এই দুর্নীতির মূলোৎপাটন করে, যেহেতু আমরা মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের উপর দায়িত্ব আছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। ওই দায়িত্ববোধ থেকে
আমরা নির্বাচনে আসছি যেন মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি, মানুষের উপকারে যেন আমরা কাজ করতে পারি। এবং আপনার এই বার্তা আপনি স্থানীয় মানুষদের কাছে কতটা পৌঁছে দিতে পেরেছেন আপনি? যে আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আমরা গণসংযোগ করছি, বিভিন্ন সমাবেশ মিছিল মিটিং করছি এবং মানুষের কাছে যাচ্ছি। মোটামুটি আমাদের অধিকাংশ এলাকাতে আমাদের এই গণসমাবেশ বা গণসংযোগ হয়েছে এবং মানুষ খুবই ভালোভাবে নিচ্ছে। মানে কি এলাকার জনগণের জন্য আপনি কি করেছেন? মানুষ আপনাকে কেন ভোট দেবে যদি প্রশ্ন করি? আসলে এলাকার মানুষের জন্য আমরা পূর্বে আমরা তো কখনো এমপি ছিলাম না, আমরা প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম না। আমাদের সাংগঠনিক দায়িত্ব থেকে, আমাদের ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে এবং সাংগঠনিক দায়িত্ববোধ থেকে এবং এলাকার মানুষের উন্নয়নে আমরা সবসময় কাজ করছি। বিশেষ করে আপনার যখনই আমাদের প্রতিবেশী হোক বা আমাদের আসনের ভিতরে হোক, আমাদের জেলার ভিতরে হোক, যখনই আমরা শুনতে পাই একটা বাড়িতে আগুন লেগেছে, আমরা তাদের পাশে সাধ্য অনুযায়ী, আমাদের শক্তি অনুযায়ী তাদের পাশে দাঁড়াই। যদি দেখি যে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অসুস্থ আছে, তার চিকিৎসার ব্যবস্থা আমরা করি। বিশেষ করে করোনার সময় আপনি বলছেন আমরা মানুষের ব্যাপকভাবে মানুষের পাশে ছিলাম। আপনারা এমপি ছিলেন না কখনো, এখন আপনি হতে চাচ্ছেন না। কি প্রশ্ন আপনাকে যদি করি যে গাজীপুরের কোনো সংসদীয় আসন থেকে জামায়াত ইসলামের কোনো প্রার্থী অতীতে জয়ী হয়েছে বলে আমার জানা নেই, তো সেই মানুষরা আপনাকে এবার কেন ভোট দিবে আপনি কি মনে করেন? আমি মনে করি কয়েকটা কারণে ভোট দিবে। তার প্রথম কারণ হলো বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সময়ে যারা দেশ শাসন করেছে তারা এখন নাই। দ্বিতীয়ত এখন যারা আছে চাঁদাবাজি সন্ত্রাসী কাজ তাদের দ্বারা হচ্ছে, আমাদের বিপরীতে যারা আছে। জামাত ইসলামী এই ক্ষেত্রে বলে কি আপনি কি বিএনপিকে ইঙ্গিত করছেন? বাংলাদেশে এখন মানে একেবারে যদি ওপেনলি বলা হয় বিএনপি ছাড়া তো আর এই ওপেনলি চাঁদাবাজি আর কেউ করতেছে না। আমরা তো বিভিন্ন অভিযোগ হয়তো কম বেশি আছে জামায়াতের বিরুদ্ধে অনেক সময় দেখি স্থানীয় পর্যায়ে, কিন্তু আমি আমার এলাকায় এতটুকু এটা আমি ইতমিনানের সাথে বলতে পারি যে আমার এলাকায় জামাত ইসলামীর বিরুদ্ধে কোনো অভিযোগ আলহামদুলিল্লাহ নাই। এবং জামাত ইসলামী এদিক থেকে একটা ক্লিন ইমেজের সংগঠন। দ্বিতীয় হলো যে মানুষের কল্যাণের জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে, কোনো ক্ষমতায় ছিল না তারপরও সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি যে কোনো সমস্যায়। তৃতীয়ত হলো দেখেন 24-এর গণবিপ্লব যেটা হয়ে গেল, গণ অভ্যুত্থান যেটা হয়ে গেল, এখানে অসংখ্য মানুষ আহত হয়েছে। আমার গাজীপুরে শ্রীপুরে 13 জন মানুষ মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে। কালিয়াকুড়ি আমি সহ আমার নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরিবার আমরা গিয়েছি এবং যারা শাহাদাত বরণ করেছে প্রতিটি পরিবারের পাশে আমরা অর্থনৈতিক। আপনি 24-এর জুলাই যুদ্ধে আপনি অংশগ্রহণ করেছেন নিঃসন্দেহে, কিন্তু গত আপনার 24-এর আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার যাদের বলে এনসিবি, তারা বলছে জামায়াতের কোনো ভূমিকাই ছিল না। এটা তারা আসলে রাজনৈতিক ক্ষেত্রে অনেকেই তো অনেকভাবে তাদের রাজনৈতিক ব্লেমের কথাগুলো বলে। বাংলাদেশে যদি গত 24-এর গণ অভ্যুত্থানে যদি বলেন তাহলে একেবারে প্রথম কাতারে যদি কাউকে বলতে হয় তাহলে জামাতকে বলতে হবে এবং ইসলামী ছাত্র শিবিরকে বলতে হবে। আজকে দেখেন প্রথম কৃতিত্ব আপনি দাবি করতে চান? হ্যাঁ, অবশ্যই। ইভেন গাজীপুরে যারা ছাত্র সংগঠন যে সমস্ত ছেলেরা কাজ করেছে, আমরা কিন্তু 2টা কাজ করেছি নৈপথ্য থেকে। তাদের পিছনে তাদের যে সাপোর্ট যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার সকল প্রকার সাপোর্ট আমরা যেমন দিয়েছি, অপরদিকে আমি নিজেও ময়দানে থেকে রাজপথে থেকে এই আন্দোলনের ভূমিকা রেখেছি। আচ্ছা ভাই বলছেন যা গাজীপুরের এলাকায় জামাতের লোকজনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অপবাদ বিএনপির বিরুদ্ধে, আপনার মূল্যায়ন কি, আপনার মতামত কি এই বিষয়ে? না, সেটা তো আসলে শুধু আমাদের গাজীপুর শ্রীপুরের চিত্র না, এটা সারা বাংলাদেশের চিত্র এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা কিন্তু প্রকাশিত। যে কিছুদিন আগেও একটা জরিপ হয়েছিল যে প্রায় 85-86% অন্যায় অভিযোগ বিএনপির বিরুদ্ধে। হ্যাঁ, এনসিবির বিরুদ্ধেও কিছু আছে, জামাতের বিরুদ্ধেও সম্ভবত কত পার্সেন্ট একটা দেখলাম, কিন্তু একমাত্র 0% ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানে আপনি বলতে চান যে ভাই যখন বলছে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বাট কিছু আছে, বাট আপনারা একদম কম, যেটাই হোক সেটা কম, যেহেতু বৃহৎ সংগঠন। এটা আমি একটা জরিপের মধ্যে দেখেছি। এটা হলো যাই হোক, আসলে জরিপ যারা করে, জরিপের একটা মানে ক্রাইটেরিয়া আমার জানা নাই,
কিন্তু প্র্যাকটিক্যাল ময়দানে যদি বলি, আমি আমার গাজীপুরের কথা যদি বলি, সারা বাংলাদেশের চিত্র হয়তো মিডিয়ার মাধ্যমে আসলে আসতে পারে, কিন্তু জরিপগুলো আমরা তো দেখি বিভিন্ন জরিপ নিয়ে রাজনৈতিক দল আপনারা যখন আপনাদের পক্ষে যায় তখন আপনাদের মূল্যায়ন এক ধরনের থাকে, যখন সেটা বিপক্ষে যায় তখন আপনাদের মূল্যায়ন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমি একটু কথা বলি, আপনি তো একদম কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, আমরা ইদানিং দেখতে পাচ্ছি আপনাদের এনসিপির সাথে আপনাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, এর কারণ কি মনে করেন আপনি? এটা তো আপনার কারণটা তো এনসিপি প্রধান তাদের রাজনৈতিক স্ট্যান্ড থেকে তারা বক্তব্য রেখেছে, কারণটাও তারা সেখানে বলেছে। আসলে কেন্দ্রীয় রাজনীতির যে ফাংশনটা, সেন্ট্রাল পলিটিক্সের যে ফাংশনটা, সেটা সেন্ট্রাল পলিটিক্স সেখান থেকেই তারা এটাকে বিবৃতি দিচ্ছে, কারণটা বর্ণনা করবে। আমি সেই দিকে আমি খুব বেশি যেতে চাই না, তবে এতটুকু আমি মনে করি যে প্রত্যেকটা দলের একটা চিন্তা আছে, প্রত্যেকটা দলের একটা দৃষ্টিভঙ্গি আছে, একটা দর্শন আছে। আমি আমার দর্শন নিয়ে আগাচ্ছি, কারণ আপনার দর্শনের সাথে যদি আমার দর্শন কনফ্লিক্ট হয়ে যায়, আপনি হয়তো আমার সেই দর্শন না, তারা তো বলেছে আপনারা এক ধরনের প্রতারণা করেছেন, জুলাই সনদে আপনারা বলতেই পারে, আপনারা পিআর নিয়ে আন্দোলন করে, সেটাও এক ধরনের প্রতারণা তারা বলছে। এটা তারা বলতেই পারে, এটা আমি মনে করি যে তারা বলতে পারে তাদের রাজনৈতিক স্ট্যান্ড থেকে। কিন্তু আমরা জাতির কাছে ক্লিয়ার, আমরা পিআরের এই দাবিটা, তারা বলছে যে পিআরের দাবি জামাত ইসলামী করে নাই, হ্যাঁ, এটা জাতির কাছে তো ক্লিয়ার যে স্বাক্ষর তো পিআরের দাবিতে এখন আছেন। অবশ্যই আছে। একই সাথে আপনাদের দলের প্রধান উনিও পিআর নিয়ে অনেক সরব, পিআর নিয়ে আপনাদের এখন অবস্থান কি? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ 2008 সালে ওই নির্বাচনী ইশতেহারের মধ্যে পিআরের দাবি কিন্তু ইশতেহারের মধ্যে ছিল, কিন্তু এটা এই 24-এর পরে এটা ব্যাপকভাবে আলোচনায় আসছে। আসলে পিআর পদ্ধতি বিশ্বের মধ্যে 91টা দেশের মধ্যে পিআর বর্তমান চলতেছে, এমনকি আংশিক পিআর আমাদের বাংলাদেশেও আছে। এবং পিআরটা হইলে আমাদের আলোচনা হচ্ছে, আপনারা যারা তরুণ ছোট দল, আমি ওইভাবে বলতে চাইনি, কিন্তু একটা সামগ্রিক বিষয়ে একটা দলের তো অবস্থান আছে, আপনাদের দল একটু তো ছোট দল বলতেই হবে। তো সেই ক্ষেত্রে এই দলগুলা যারা একটু ধরেন জয় নিয়ে, নির্বাচনী আসন পাওয়া নিয়ে শঙ্কা থাকে, তারা পিআর চাচ্ছে, এই ধরনের একটা আলোচনা বলা হয় না। বিষয়টা হলো ইসলামী আন্দোলন এখন ছোট কোনো দল না, এটা আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে আমাদের ওয়ার্ড ইউনিট, আমাদের কেন্দ্রভিত্তিক পর্যন্ত কমিটি আছে। আমাদের গাজীপুর 3 আসনে, সেখানেও আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আছে, কেন্দ্রভিত্তিক কমিটি আছে। 300 আসনে প্রার্থী দিচ্ছেন? হ্যাঁ, 300 আসনে আমরা প্রার্থী, সম্ভাব্য প্রার্থী আমাদের চূড়ান্ত করা আছে। বাকি আমাদের আসনে জয় হবেন আপনারা, কি আশাবাদ আপনাদের? না, আমরা তো রাজনীতি করি এবং আমাদের সারা দেশে বিপুল পরিমাণ লোক আছে, দায়িত্বশীল আছে, কর্মী আছে। আমরা তো আশা করি দেশে যদি সুন্দর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হয়, ইনশাল্লাহ ইসলামী আন্দোলন হাত পাকা সরকার গঠন করবে ইনশাল্লাহ। মূল্যায়ন কি আপনার জাহাঙ্গীর আলম সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হলে সরকার গঠন করবে? না, এটা ওনারা ওনাদের স্ট্যান্ড থেকে বলতে পারে, এটা আমি মানে ওনাদের স্ট্যান্ডের জায়গায় আমি কথা বলবো না। আমি আমার জায়গাটা থেকে কথা বলতে চাই যে আগামী নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের পাশে বিগত স্বৈরাচারের সময়ও যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন জামাতের বিরুদ্ধে হয়েছে, এরপরও মানুষের পাশে ছিল। জামাতকে এদেশের মানুষ গ্রহণ করেছে, তার প্রমাণ হলো ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, রাকসু নির্বাচন। এইটার প্যারামিটার দিয়ে এটা বোঝা যায় যে এদেশের তরুণ ছাত্র সমাজ কিন্তু এটা ঠিক আছে, ছাত্ররা আপনাদের ভোট দিয়েছে ভার্সিটিগুলোতে, কিন্তু একটা ধরেন একটা ইউনিভার্সিটির একটা ছাত্র সংগঠন, এইটার সাথে জাতীয় রাজনীতির প্রভাব অবশ্যই। কারণ যেই মানুষগুলো দেখেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা কিন্তু কেউ অসচেতন মানুষ না, অশিক্ষিত মানুষ না, সবাই কিন্তু শিক্ষিত মানুষ। এবং এই তাদের কর্মকাণ্ড জাতির একটা প্যারামিটার, তাদের রায়। আজকের এই যে তরুণরা আজকে বিএনপিকে প্রত্যাখ্যান করলো কেন, সেখানে ছাত্র দলকে প্রত্যাখ্যান করলো কেন, সেম ঘটনাটাই জাতীয় পলিটিক্সে ঘটবে বলে আমি মনে করি, সেম ঘটনাটাই জাতীয় পলিটিক্সে ঘটবে বলে আমি মনে করি। এবং জামাত অনিয়মের অভিযোগও তো আনা হয়েছে, ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে ডাকসুতে, তারপর চাকসুতে অনিয়মের অভিযোগও তো আনা হয়েছে। শুনেন, অনিয়মের অভিযোগ দেওয়া আর প্রমাণ করা দুই জিনিস। একটা ঘটনাও কেউ প্রমাণ করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ দিয়েছিল, উনি নিজে বলেছেন, চ্যালেঞ্জ করেছেন। সেকেন্ড হলো যে একটা তরুণরা যেহেতু জামাত কি মানুষ বেছে নেবে, আপনি কি মনে করেন ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কতটা পড়তে পারে? এটা তো অবশ্যই
এই ছাত্রদের যেই বিজয়, এটা আমি ইতিবাচক দেখি। কারণ হলো এই লোকাল যে চাঁদাবাজি সন্ত্রাসের রাজনীতি, এই প্রভাব কিন্তু আমি মনে করি পড়ছে সেই আপনার ডাকসু সহ। আপনি লোকাল চাঁদাবাজি বললেন, আমরা এখন একটু জাতীয় রাজনীতি থেকে আপনাদের লোকাল পলিটিক্সে ফিরে আসি। আপনারা তো স্থানীয় পর্যায়ে যান, স্থানীয়দের সাথে কথা বলেন, স্থানীয়দের ভাবনাকে, স্থানীয় ভোটাররা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামী নির্বাচনে কেন ভোট দেবে, তরুণরা কেন ভোট দেবে? আসলে বিষয় হলো, আমি আগেও বলেছি যে আমাদের ভাইও কিন্তু বলেছেন যে আমাদের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মোটা দাগে এই তিনটা দলই কিন্তু দেশ শাসন করেছে। তারা বারবার দুর্নীতিতে বিশ্বের মধ্যে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা খুনের রাজত্ব কায়েম করেছে এবং চাঁদাবাজি, সন্ত্রাসী, এক কথায় এমন কোনো অন্যায় নাই। আমি অন্য দলের সমালোচনা ঠিক আছে, কিন্তু আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনার দল তরুণদের জন্য স্থানীয় ওই সব দিক মিলিয়ে আমাদের ইসলামী আন্দোলন এবং অন্যান্য যে জামাত সহ মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা অবশ্য আছে, যেটা বাস্তবতা, সেটা হলো ইসলামপন্থী শক্তি একটা প্ল্যাটফর্মে আসুক, এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইসলামপন্থী শক্তি একটি প্ল্যাটফর্মে আসুক আপনি বলছেন, এই সম্ভাবনা কতটা? বাংলাদেশের সকল ইসলামী দল এক প্ল্যাটফর্মে আসবে? আমি মনে করি যে যথেষ্ট সম্ভাবনা আছে। অতীতে এদেশের আলেম ওলামাদের মধ্যে যতই বিরোধ থাকুক না কেন, এখন অনেকটা তারা কাছাকাছি এসছে, এবং রাজনৈতিক ময়দানেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন কর্মসূচিতে তারা খুব কাছাকাছি, এবং বিভিন্ন ইস্যুতে তারা একমত হচ্ছে, বিভিন্ন জায়গায় বসতেছে। এবং আগামী নির্বাচনে যদি এই ধারা অব্যাহত রাখা যায়, অবশ্যই আগামী নির্বাচনে মানে ঐক্যবদ্ধ হওয়া উচিত। জোট না হলেও সমঝোতা জোট যেভাবেই বললেন না কেন, সেটা হওয়া উচিত, এবং এটা হবে বলে আমি আশাবাদী। আচ্ছা, আমরা গাজীপুর 3 সংসদীয় আসনের কিছু প্রধান সমস্যা দেখতে পেয়েছি। এখানে অবকাঠামোগত সমস্যা আছে, রাস্তাঘাট ভাঙাচোরা, জলাবদ্ধতা আছে, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা সমস্যা আছে, বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার সংকট আছে, এবং বড় একটা সমস্যা আপনাদের এলাকাতে শিল্পনগরী, অনেক ধরনের শিল্প কারখানা আছে, এবং সেই শিল্প কলকাতাতে এক ধরনের দূষণের তৈরি হয়। এই যে প্রধান সমস্যাগুলো গাজীপুর 3 সংসদীয় এলাকার, যেখান থেকে আপনি ভবিষ্যতে জনপ্রতিনিধি নির্বাচিত হতে চান, তো এই সমস্যাগুলোর জন্য আপনি কি করেছেন এবং কি করবেন? যে আসলে আমাদের যে কমন সমস্যাগুলো বলছে, এটা আসলে খুবই মারাত্মক সমস্যা। আমাদের শিল্প কারখানা যেগুলো হয়, এগুলো পূর্ব পরিকল্পনা ছাড়া হয়। এখানে আমাদের বিশেষ করে আমাদের পৌরসভা, এখানে শত শত কোটি টাকা বাজেট হয়, বৃহৎ একটা পৌরসভা, এবং আমাদের ইউনিয়নগুলোতেও যেইভাবে আমাদের কাজ আসে, এগুলো আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, ইসলামী আন্দোলনকে বিজয় করে, আমরা বিজয় করলে আপনি করবেন এক জিনিস, কিন্তু আপনি তো এই এলাকায় জনপ্রতিনিধি হবেন। তো আমরা দেখি যারা জনপ্রতিনিধি হতে চায় তারা ধরেন 1-2 বছর আগে এই কাজ শুরু করে, মানুষের কাছে যায়, মানুষের সমস্যা নিয়ে কথা বলে। এই ধরনের কোনো কর্মকাণ্ড আপনি এখন পর্যন্ত করতে পেরেছেন কিনা, যে হ্যাঁ আমি এলাকার জন্য এতটুকু, হয়তো এখন আপনার পরিসর বেশি হবে না, কিন্তু একটা শুরু তো হয়, অনেক প্রার্থী করে থাকেন অনেক দল থেকে, আমরা কার্যক্রম করেছেন কিনা? আমরা আমাদের উপজেলার ভিতরে যেই পরিমাণ সক্ষমতা আমাদের আছে, ইউনো মহোদয়ের সাথে সমন্বয় করে বা বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে আমরা কিছুটা কাজ করতেছি। এখনো আমরা বেশ কয়েকটা রাস্তার কাজও আমরা করেছি। ধন্যবাদ। জাহাঙ্গীর আলম সাহেব, আপনি একটু বলবেন আপনি স্থানীয় জনগণের জন্য কি করেছেন এবং ভবিষ্যতে, এবং যে প্রধান সমস্যাগুলো আপনি বললেন, আপনি এই বিষয়ে অবগত আছেন যেহেতু এলাকায় রাজনীতি করেন, তো এই সমস্যাগুলো নিয়ে আপনি এখন পর্যন্ত কি করেছেন এবং কি করতে চান? আপনি যে সমস্যাগুলো বললেন, এটা যদি আমরা মানে খুব সিরিয়াসলি আমরা সামনে আনি, তো মোটা দাগে 2 ধরনের সমস্যা। জি, একটা হলো শিল্প সংক্রান্ত, জি, আর একটা হলো মানে নগরায়ন বা অবকাঠামোগত। এইখানে দুইটাই অপরিকল্পিতভাবে হচ্ছে। যারা কিছু জায়গা এক জায়গায় কিনছে, তার মতো করে একটা ফ্যাক্টরি গড়ে তুলছে। এটার পিছনে এটাকে সুন্দর করে গড়ে তোলা এবং এটার মানে যে ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো নিষ্কাশনের জন্য যেই সুন্দর ব্যবস্থা থাকা দরকার, তার কোনো কিছুই তারা চিন্তা না করি তারা এগুলো করতেছে। আমরা ইতিমধ্যে এই সমস্ত বিষয়ে জনসচেতনতামূলক কাজ করেছি। প্রথমত আপনারা জানেন আমাদের শ্রীপুরে লবলং নদ নামে একটা নদী আছে, এটা মরে যাওয়ার পথে, এবং এটার পানিতে আর কোনো প্রাণী শিল্পের দূষণের ফলে একদম এইটা নিয়ে আমি পর্যাপ্ত কাজ করেছি, পরিবেশবিদদের সাথে কথা বলেছি, তাদের সাথে কাজ করেছি, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি। পাশাপাশি এটার বিরুদ্ধে
যেন এটা যেন পরিকল্পিত এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের দেখা শিল্প কলকারখানার সাথে বহুজাতিক বড় বড় প্রতিষ্ঠান জড়িত, এই ধরনের কর্মকাণ্ড করতে যে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কোনো শিল্প গোষ্ঠী অথবা? অবশ্যই বাধার সম্মুখীন হয়েছে, যেহেতু বিগত সময়ে, বিশেষ করে আমি বলি যে বিগত সময়ে সরকারের সময় তো এই ধরনের মানে ওপেনলি আমাদেরকে ময়দা নিয়ে আসতে দেওয়া হয়নি। আমরা 5ই আগস্টের পরে যে সুযোগটা পেলাম অল্প সময়, এই সময়ের মধ্যে আমি কিছু জায়গায় কন্ট্যাক্ট করেছি, যোগাযোগ করেছি, তাদেরকে বলেছি এবং এটাও বলেছি যে আপনারা প্রয়োজনে সমন্বয় হন, সবাই একত্রিত হয়ে এটা সমন্বিতভাবে একটা সুন্দর করিয়ে করেন, এলাকার মানুষকেও বাঁচতে হবে, প্রাণীকেও বাঁচতে হবে, আপনাদের ব্যবসাও বাঁচতে হবে। সেকেন্ড হলো অবকাঠামোগত বিষয় যদি বলেন, তাহলে সেখানে একেবারেই অপরিকল্পিতভাবে হচ্ছে, যে যার মতো করতেছে। এখানে একটা পৌরসভা আছে, তাদের বিশাল বাজেট আছে, কিন্তু কোনো নজরদারি নাই এটার জন্য। কোনো অতীতে আপনি বলতেছেন অতীতে পৌরসভার বাজেটে কোনো কাজ হয় না? কোনো কাজ একেবারে খুব কাজ হয়নি এটা আমি বলবো না, কিন্তু অপরিকল্পিত হয়েছে, যা হয়েছে নিয়ন্ত্রণ ছিল না, অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত হয়েছে। আরেকটা কথা হলো যে দেখেন, বিগত সরকারের একজন মন্ত্রী, আপনার মনে থাকার কথা, সংসদে দাঁড়িয়ে বলছে যে আমরা যখন জনগণের জন্য 100 টাকা বরাদ্দ দেই, এটা 10 টাকা হয়ে যায় ওখানে যেতে যেতে, তাহলে 90 টাকা যায় কোথায়? এটা কিন্তু সব লেভেলেই এই দুর্নীতিটা, এই দুর্নীতির কারণে আপনি নির্বাচিত হয়ে দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করতে পারবেন? 100% আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। 100% দুর্নীতি জনপ্রতিনিধির পক্ষে বন্ধ করা সম্ভব, কি বলবেন? এটা আমাদের জন্য সম্ভব, এটা আমি মনে করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য ইসলামিক সংগঠনও যদি তারা ইচ্ছা করে, এটা সম্ভব। কারণ ইসলামী আন্দোলন এবং আমি যতটুকু জানি এবং অন্যান্য ইসলামিক সংগঠনগুলো, আমরা নিজেদের পকেটের টাকা দিয়ে আমরা সংগঠন করি, এখান থেকে আত্মসাৎ করার বা এখান থেকে কোনো খরচ করার তো প্রশ্নই আসে না। বরঞ্চ জনকল্যাণের জন্যই আমরা রাজনীতি করি, মানুষের উপকারের জন্যই আমরা রাজনীতি করি। আর এটা এই আমাদের গাজীপুর 3 আসন যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারি, এবং দুর্নীতি মুক্ত করতে পারবো একমাত্র যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তাহলেই। এছাড়া আমার মনে হয় ক্ষমতায় গেলে দুর্নীতি মুক্ত, এবং দুর্নীতি মুক্ত হলে আমাদের কাজ হবে। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, এবার কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ তরুণ ভোটারদের বড় একটা অংশ, এবং বলা হচ্ছে যে নির্বাচনে ফলাফল ইসের ক্ষেত্রেও জয়ী যে কারা হবে সেটা নির্ধারণ করে তরুণ ভোটারদের ভূমিকা থাকবে। এই তরুণ ভোটারদের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? তরুণ ভোটারদের বিশেষ করে দেখে আকর্ষিত করবেন। এই যে তরুণ, আজকে তরুণরা মানে কয়েকটা ভাগের সমস্যা তারা ভুগতেছে। প্রথমত হলো যে তরুণরা আজকে বেকারত্বের দিকে ধাবিত হচ্ছে, তাদের যথাযথ কর্মসংস্থান পরিকল্পনা হচ্ছে না। আমরা দায়িত্ব পেলে এই তরুণদেরকে নিয়ে আমরা তাদের ক্যাটাগরি ওয়াইজ তাদের ভাগ করে তাদেরকে আমরা প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিশেষ করে তাদের টেকনিক্যাল যে জ্ঞানটা আছে, এটাকে যদি মোটিভেট করা যায়, তাহলে আমি বিশ্বাস করি যে একটা বিশাল সংখ্যাকে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। দ্বিতীয়ত হলো, তরুণদের একটা বিশাল সংখ্যা ভুগছে হতাশায় এবং এই মাদকে আসক্ত হচ্ছে। এই মাদকটা বন্ধ করা, এটা মাদক আপনাদের এলাকার আরেকটি বড় সমস্যা, একটা ভয়াবহ সমস্যা, ঘরে ঘরে চলে যাচ্ছে। এইটা বন্ধ করা, একজন প্রশাসনিক কর্মকর্তা, ওসির কাছে তো লিস্ট আছে কে কে মাদকের ব্যবসা করে, তার গোয়েন্দা সংস্থা আছে। কোন এমপি মন্ত্রীরা ওসি ব্যবস্থা নিচ্ছে না কেন? আমি বলছি সেই জায়গাটা আমি যাচ্ছি। 4টা পয়েন্ট, একজন এমপি, একজন মন্ত্রী, একজন পুলিশ প্রশাসন আর সিভিল প্রশাসন, এই হলো দুর্নীতির জায়গা। যদি এমপি আর মন্ত্রী দাঁড়িয়ে যায় যে আমি আমার এলাকায় দুর্নীতি করতে দেব না, তুমি ওসি সাহেব, তুমি যদি চিন্তা করো যে চাকরি করবা, এই মাদক বন্ধ করো। আপনি এই যে বললেন ওসি সাহেবরা ব্যবস্থা নেন, আপনি এই 1 বছরে এই ধরনের কোনো থানায় কথা বলে অবশ্যই ব্যবস্থা নিয়েছেন? আমি বলেছি, কিন্তু আমরা যেহেতু প্রশাসনই নেই, আমাদের প্রশাসনে নেই বলছেন। ধরেন এখন কিন্তু একটা আলোচনা কিন্তু আছে যে প্রশাসনের অধিকাংশই জামাত সমর্থিত লোক, এটা কি বলবেন? এইটা মানে এটা তো একটা রাজনৈতিক বলি, একটা রাজনৈতিক কথা, অধিকাংশই জামাত চালায়, এটা হলো রাজনৈতিক কথা। আমাদের দেখবেন যে একজন আমাদের অপোজিশন একজন নেতা বলেছে যে জামাত তো বাংলাদেশ দখল করে নিছে, সব বিশ্ববিদ্যালয়, 16টা বিশ্ববিদ্যালয় জামাত। তো 16টা বিশ্ববিদ্যালয় যদি জামাতের হয়, আলটিমেটলি সরকারি বেসরকারি মিলে তো প্রায় 100-এর উপরে ইউনিভার্সিটি আছে। 16টা যদি জামাত হয়, বাকি এই 84টা কাদের? এটা কিন্তু তারা বলে না, সেটা সাধারণ এনসিপি। আপনার এলাকার তরুণদের জন্য আপনার ভাবনা কি? তরুণদের নিয়ে, তরুণ ভোটারদের বড় একটা আসলে এখানে যে কথাগুলো হচ্ছে ভাই, তরুণদের ব্যাপারে, তাদের কর্মসংস্থানের ব্যাপারে এবং এই মাদক থেকে তাদেরকে কিভাবে বাঁচানো যায়, আসলে কর্মসংস্থানের অনেকগুলো মাধ্যম আছে।
একটা হলো স্থায়ীভাবে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান করে তাদেরকে কাজে লাগানো, এবং এই বিশেষ করে তাদেরকে কম্পিউটার এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেশে বিদেশে অনেক কর্মসংস্থানের জায়গা আছে, অনেক সম্মানী বেতনের ব্যবস্থা আছে। এমনকি আমার এলাকা থেকে আমি এখনও বেশ কয়েকটা ছেলেকে আমি প্রবাসে পাঠানোর জন্য সহযোগিতা করছি সার্বিকভাবে। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আপনারা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লোকাল পলিটিক্সে যোগ দেওয়ার জন্য। এক মিনিট একটু কথা আমার বাকি আছে, সেটা হলো আসলে আমরা স্থায়ীভাবে যাই কিছু করি না কেন, আমাদের আইন ব্যবস্থাকে, প্রশাসনিক ব্যবস্থাকে যদি আমরা সুন্দর না করতে পারি, মানে আইন কার্যকর, তাহলে আমাদের বর্তমান যে আইন ব্যবস্থা আছে, এই আইন ব্যবস্থা দিয়ে আমাদের দেশকে সুন্দর করা সম্ভব না। এই জন্য আমি মনে করি কোরআন সুন্নাহর কিছু আইন, শরীয়তের কিছু আইন, বিশেষ করে অপরাধীদের যেই সকল সাজা, এই আইনগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা যদি সংসদ হতে পারি, ইনশাআল্লাহ সংসদে আমরা ইসলামী কিছু আইন যেন আমাদের তৃণমূলে যেন প্রয়োগ হয়। যে আপনি বলেছিলেন আপনারা নির্বাচনে জয়ী হলে ইসলামী আইন বাস্তবায়ন করবেন, সেক্ষেত্রে বাংলাদেশে পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনারা দুজনই কথা বলেছেন গাজীপুর 3 সংসদীয় এলাকার সমস্যা নিয়ে, এবং আপনারা দুজনই বলেছেন এই এলাকার প্রধান সমস্যা দুর্নীতি, এবং আপনারা নির্বাচিত হতে পারলে আপনাদের সরকার গঠন করলে দুর্নীতি বন্ধে আপনারা ব্যবস্থা নেবেন। আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছে আজকের মতো লোকাল পলিটিক্স। আগামী পর্বে হাজির হব আবারও নতুন কোনো অতিথি নিয়ে। সবাইকে ধন্যবাদ।